আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। সো ভিডিওর টাইটেল দেখেই বুঝে গেছেন যে আমেরিকাতে নতুন একটা ভিসার চালু হয়েছে H-1B ভিসা। আজকে সেই নিয়েই কথা বলব। তো আমি কাজের দিকে যাচ্ছি। যাওয়ার পথে সবকিছু আপনাদের ডিটেইলসে এক্সপ্লেইন করে বলব। কিভাবে এপ্লাই করবেন, কারা এপ্লাই করতে পারবেন। ভিডিওর সাথেই থাকেন। সো লেটস গো! স্ক্রিপ্টটা একটু চালু করে নিলাম। ওকে। আচ্ছা, তাহলে মেইন টপিকে আসি। H-1B ভিসা কাদের জন্য এবং কারা এপ্লাই করতে পারবেন? ভিসা এপ্লাই করার প্রসেস কি? সবকিছু নিয়ে আজকে আলোচনা। আমি জানি না আমার এই যে যেহেতু আমি স্কুটার চালাচ্ছি, আপনাদের নয়েজ বেশি হচ্ছে কিনা বাতাসের জন্য। বাট হোপসো আপনারা ক্লিয়ারলি সবকিছু শুনতে পাচ্ছেন। ওকে, সো H-1B ভিসাটা রিসেন্টলি চালু করেছে আমেরিকান গভর্নমেন্ট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর আগে H-1B ভিসাটা ছিল, বাট এইটার পক্ষপাতী কেউ করতো না। স্পেশালি যে বর্তমান যে ট্রাম্প গভর্নমেন্ট, এইটার পক্ষপাতী ছিল না। তো তারা কি করছে, এটার আগে এটার প্রচলন ছিল ওইভাবে যে মানে করার প্ল্যান ছিল, বাট তারা কখনোই পক্ষপাতী করে নাই। তো যার কারণে এটা চালু হয় নাই। বাট রিসেন্টলি ট্রাম্প গভর্নমেন্ট চাচ্ছে এই ভিসাটা ওপেন করার জন্য এবং অলরেডি চালু হয়ে গেছে। এখন এই ভিসাটা কি, কাদের জন্য, এইটা হচ্ছে গিয়ে মেইন ফ্যাক্ট। H-1B ভিসাটা মূলত হচ্ছে গিয়া যারা স্কিলফুল পারসন, লাইক টেকনিক্যাল সাইড থেকে আমি বুঝাচ্ছি। ধরেন কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, কেউ ধরেন আইটি রিলেটেড, কেউ এমন আছেন অনেকে ফাইনান্সিয়াল অ্যানালাইসিস, এই ধরনের যারা মানে টেক প্লাস হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল সব সাইডে স্পেশালিস্ট, তাদেরকে হচ্ছে গিয়ে হায়ার করার জন্য এই H-1B ভিসাটা চালু করছে। এখন এইটা অ্যাপ্লাই করার জন্য হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট কী কী বা কারা অ্যাপ্লাই করতে পারবেন। বেসিক্যালি এইটা হচ্ছে গিয়ে যারা বাংলাদেশে আপনারা পড়াশোনা করতেছেন, যাদের আন্ডার গ্রাজুয়েশন শেষ হয়েছে বা শেষের পথে, বা যারা মাস্টার্স করতেছেন, এইটা তাদের জন্য। কারণ স্বাভাবিক আপনার আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আপনি অবশ্যই চিন্তা করবেন যে আপনার একটা ভালো ক্যারিয়ার হোক বা আপনি একটা ভালো ক্যারিয়ারে যোগ দেন। তো এই কারণে এই জিনিসটা শুধুমাত্র তাদের জন্য যারা স্কিলফুল পারসন, অলরেডি আন্ডার গ্রাজুয়েশন যে কোনো টপিকের উপর আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করছেন বা কোনো আলাদা কোর্সের উপর মাস্টার্স করতেছেন, যেটার স্পেশালি ইউএসএতে ওই ফিল্ডে ভালো ডিমান্ড আছে, আপনারা তারা H-1B ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। তো ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার অবভিয়াসলি আপনার একটা আন্ডার গ্রাজুয়েশন ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, বা মাস্টার্স করতে আসার যদি প্ল্যান করে থাকেন সেটাও এটার ক্ষেত্রে প্রযোজ্য। আর এটা আমি এক্সপ্লেইন করতেছি এটা কীভাবে কী করবেন। তো এরপর এখন হচ্ছে কি আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, যেহেতু আপনার আন্ডার গ্রাজুয়েশন ধরেন আপনার আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, কারণ আপনি কিভাবে কমপ্লিট করবেন। তো এই জায়গার মানে ইউএসএতে থাকা যে কোনো কোম্পানি, সেটা যে কোনো কোম্পানি হইতে পারে, স্পেশালি রিনাউন্ড হইতে হবে, মানে যারা অথরাইজেশন আছে এই জায়গায় বড় কোম্পানিগুলো হলে তো আরও ভালো। টেক কোম্পানি হতে পারে, যে কোনো সফটওয়্যার কোম্পানি হতে পারে, যে কোনো ব্যাংক হইতে পারে, যে কোনো ফিনান্সিয়াল কোম্পানি হইতে পারে, যারা হচ্ছে গিয়া ফিনান্সিয়াল সব কিছু দেখাশোনা করে, এবং অনেক ধরনের কোম্পানি আছে। তো এই ধরনের কোম্পানিগুলোতে আপনার অ্যাজ এ জব অ্যাপ্লাই করতে হবে। এরা এইসব, যেহেতু এই ভিসা চালু হয়েছে, অবভিয়াসলি গভর্নমেন্ট এইসব কোম্পানিকে অলরেডি বলবে তোমরা বাহির থেকে রিক্রুইট করো। অ্যান্ড তখন হচ্ছে গিয়ে তারা
সার্কুলার দেওয়া শুরু করবে, সবেমাত্র চালু যেহেতু হয়েছে আস্তে আস্তে সার্কুলার দেওয়া শুরু হবে, বাহির থেকে তারা রিক্রুইট করবে। আর টেক রিলেটেড যারা আছেন, যারা অলরেডি এশিয়ান সাইডের মানুষ, আমরা যারা টেকে অলরেডি আমরা আগানো, কারণ দেখ কথার কথা, গুগল বলেন, অ্যাপল বলেন, মাইক্রোসফট বলেন, এই জায়গা কিন্তু ইন্ডিয়ান বাঙালি অনেক মানুষ কিন্তু কাজ করতেছে, বাংলাদেশের অনেক আছে আপনারা জানেন, যারা গুগল মাইক্রোসফটে অলরেডি জব করতেছে এবং এরা ভালো করতেছে, কারণ তাদের স্কিল আছে, অবভিয়াসলি তারা স্কিলটা ইউটিলাইজ করতে পারছে। এখন এইটা আরও এক ধাপ আগায় নিতেছে, যারা হচ্ছে কি ওইভাবে সুযোগ পায় না সে তাদেরও সুযোগ করে দিতেছে। এখন ধরেন হচ্ছে গিয়ে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা বলতেছি। এখন দেখুন, একটা কোম্পানির সার্কুলার দিল, আপনি অ্যাপ্লাই করলেন, হয়তোবা তাদের সাথে আপনার ইন্টারভিউ হলো, অ্যান্ড তারপর একটা অ্যাপ্লিকেশন আছে যেটাকে বলা হয় এলসিএ অ্যাপ্লিকেশন, ওইটা আপনাকে ফিল আপ করতে হবে এবং আপনার যে কোম্পানি রিক্রুইট করতেছে বা যে আপনার এমপ্লয়ার, ওরা হচ্ছে গিয়ে আপনাকে হচ্ছে গিয়ে এই ফর্মটা দিবে, বা আপনি হচ্ছে গিয়ে এই ফর্মটা পূরণ করার পর তাদের কাছে জমা দিবেন। এই ফর্মটা মেবি হচ্ছে গিয়ে মনে হয় ইমিগ্রেশন, ইউএস ইমিগ্রেশনের যে ওয়েবসাইট আছে ওখানে ওইটা হয়তো বা পাওয়া যাবে, আমি এটা শিওর না, এটা একটু দেখতে হবে, জানতে হবে এটা অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায়। তো এখনও যেহেতু সবেমাত্র সার্কুলার হয়েছে এটার ব্যাপারে, তো এটার সম্পর্কে আরও আমরা জানতে পারবো, যে আরও ডিটেলসে আমার বেসিক যত টাকা আপনাদের ধারণা দেওয়া যায় আমি ওইটাই আপনাদেরকে শেয়ার করতেছি। তো এলসিএ আপনি পূরণ করার পরে ওই এমপ্লয়ার কি করবে, এইটারে দিবে ডিওবি ডিপার্টমেন্ট। ডিওবি হচ্ছে ডিপার্টমেন্ট অফ লেবার। হ্যাঁ, আমরা এই জায়গায় যত কাজ করি, যত এমপ্লয়ি আছে, যত কোম্পানি আছে, সবাই ডিপার্টমেন্ট অফ লেবারের আন্ডারে। ডিপার্টমেন্ট অফ লেবার কী চেক করে, আমি ঠিকমতো স্যালারি পাইতেছি কি না, আমার কোম্পানি সব রুলস রেগুলেশন মেনটেন করে চলতেছে কি না, আমার যে মিনিমাম এক একটা স্টেটের মিনিমাম স্যালারি থাকে, ওই মিনিমাম স্যালারিতে আমার সে দিচ্ছে কি না, প্রোভাইড করতেছে কি না, আমি যেখানে কাজ করতেছি সেই জায়গায় আমার কোনো অসুবিধা হইতেছে কি না, এই সব কিছু ডিপার্টমেন্ট অফ লেবার কিন্তু কন্ট্রোল করে। তো বেসিক্যালি ডিপার্টমেন্ট অফ লেবার এইটাই চেক করবে যে আপনারে ওই যে স্টেটই হন না কেন, এই ইউএসএ তো একটা স্টেট না, অনেকগুলো স্টেট, তো ওরা হচ্ছে গিয়ে ওই চেক করবে যে ওই স্টেটের আন্ডারে যে মিনিমাম রেট চলতেছে, আওয়ারলি চলতেছে, ওই টাকা আপনারা পে করতেছে কিনা। তারা যদি তাকে সব পে করতেছে, তখন ডিওবি আপনার হচ্ছে কি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করবে। কোন অ্যাপ্লিকেশনটা, যে এলসি অ্যাপ্লিকেশনটা আপনি অ্যাপ্লাই করছেন। আচ্ছা, এলসি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার পরে এখন এমপ্লয়ার কি করবে, আপনাকে ওই ডিওবির ডিপার্টমেন্ট আবার রিটার্ন পাঠাবে যে আপনার এলসি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা, এই জায়গায় অনেক ভিড় থাকে, জ্যাম থাকে, এই জন্য আমি সাইড ওয়াক থেকে হাইটে হাইটে একটু সামনে পর্যন্ত যাব, কারণ যদি আমি সিগন্যাল মেনটেন করে যাই আমার অনেক টাইম লাগবে যাইতে। সো এলসি এর পরে ডিওবি যখন এলসি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করছে, তখন ওই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভের পেপারটা হচ্ছে গিয়ে যা দিবে হচ্ছে এমপ্লয়ারের কাছে। দেন আপনাকে যেইটা পূরণ করতে হবে সেটার নাম হচ্ছে ফর্ম I-129, ফর্ম I-129। এই ফর্ম I-129 পূরণ করতে হবে কার আন্ডারে, এটা করতে হবে ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস, যেটা USCIS এর কাছ আন্ডারে আপনার হচ্ছে গিয়ে এইটা ফিল আপ করতে হবে, ফর্ম I-129। এইটা যখন পূরণ করবেন, মানে ফিল আপ করে সাবমিট করবেন, যে এটার মেল বেসিক্যালি হচ্ছে কি দেখাবেন যে আপনার এমপ্লয়ার অলরেডি আপনার রিক্রুইট করছে, আপনি এলসিএ কমপ্লিট করছেন এবং এলসি অলরেডি ডিওএল অ্যাপ্রুভ করছে, মানে ডিপার্টমেন্ট অফ লেবার অ্যাপ্রুভ করছেন, এখন আপনি প্রস্তুত এখানে আসার জন্য। তখন ইউএস ইমিগ্রেশন করবে কি, আপনাকে হচ্ছে গিয়ে এটার জন্য ওর অ্যাপ্লিকেশনটা ওরা সব যাচাই বাছাই করার পর অ্যাপ্রুভ যদি হয়, তখন আপনাকে বলবে ওকে ঠিক আছে, তোমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, তুমি এখন একটা ইন্টারভিউর জন্য একটা ডেট সিলেক্ট করো। সো স্বাভাবিক, বর্তমানে বাংলাদেশ থেকে, যেহেতু আমি বাঙালি কমিউনিটির হিসেবে আপনাদেরকে সব কিছু ইনফরমেশন দিচ্ছি, তো দেখা যাবে মানে একটু অ্যাপ্লিকেশনে অ্যাপ্রুভ হইতে হয়তো বা মানে ডেটের কথাটা বলতেছি, ডেট পাইতে হয়তো বা আপনাদের একটু লেন্দি সময় লাগবে, কারণ স্বাভাবিক নর্মাল ট্যুরিস্ট ভিসা থেকে শুরু করে নর্মাল ডেটগুলো পাইতে এখন বাংলাদেশে কষ্ট হয়ে যাইতেছে, মানুষ ডেট পাইতেছে না মানে ইন্টারভিউর জন্য। সো ডেট পাওয়ার পর আপনি হচ্ছে গিয়ে ইন্টারভিউ দিবেন, অ্যান্ড যদি সব কিছু ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ আপনি চলে আসতে পারবেন। এখন আসি মেইন জিনিসে, ভিসা তো নন ইমিগ্রেন্ট,
স্বাভাবিক বর্তমান ট্রাম্প গভর্নমেন্ট সবাইরে বের করে দিতেছে যারা নন ইমিগ্রেন্ট, যাদের পেপারস নাই, তার উপর আপনি এই ভিসা আসতেছেন, কিভাবে কি থাকতে পারবেন কি না, কোনো ঝামেলা হবে কি না, এটা একটা ফ্যাক্ট করতেছে। নর্মালি এই ভিসা যেমন ট্যুরিস্ট ভিসা 2 বছরের দেয়, 5 বছরের দেয়, নর্মালি এই ভিসাটা স্টার্ট হয় 3 বছর দিয়ে। মানে আপনি 3 বছর ওই ভিসা নিয়ে এই জায়গা যে কোনো কোম্পানির আন্ডারে কাজ করতে পারবেন। তো আপনি ধরেন হচ্ছে গিয়ে কোম্পানির আন্ডারে কাজ করলেন, ধরেন 3 বছর কাজ করলেন, এরপর কি করবেন? এরপর এমন কিছু কিছু কোম্পানির এরকমের আছে যে আপনার এমন হয় যে তারা হচ্ছে আপনাকে এটা কি বলে, 3 বছর কাজ করার পর প্রজেক্ট শেষ হয়ে গেছে, তাদের আপনার আর দরকার হইতেছে না, তখন ওরা ইমিগ্রেশনকে জানাই দিবে যে এই এমপ্লয়ের কাজ শেষ হয়ে গেছে। তখন যদি আপনি থাইকা যান 3 বছরের পরে, ব্যাপারটা বুঝছেন? যা বোঝার ব্যাপারটা হচ্ছে 3 বছর আপনি থাকতেছেন, থাকার পরে যদি আপনি মানে প্রজেক্টে কোনো কাজ করতেছেন বা 3 বছর আগে আপনি কাজ করছেন, তারপর এমপ্লয়ার যে আপনাকে রিক্রুইট করছে সে বলতেছে যে ঠিক আছে আমার কাজ হয়েছে, সে 3 বছর ভালোই কাজ করছে, ভালোই সার্ভিস দিচ্ছে, বাট এখন আমার প্রজেক্টের আর দরকার নাই তাকে, তখন আপনি কিন্তু আর লিগালি থাকতে পারবেন না। আপনি যদি থাইকা যান তখন কিন্তু আপনি ইলিগাল হিসাবেই থাকতেছেন এই জায়গা। তো তাহলে এখন বলতে পারেন ভাই 3 বছর থাইকা কি হবে? এখন অনেক সিস্টেম আছে। সিস্টেম বলতে আপনি এই জায়গায় 3 বছর কাজ করলেন, তারপর অন্য একটা কোম্পানিতে রিক্রুইট হওয়ার ট্রাই করলেন, তো সেই কোম্পানি আপনাকে হায়ার করলে তখন আপনি আবার এক্সটেন্ড করে থাকতে পারবেন। বা এমন হইলো যে এক্সিস্টিং কোম্পানিতে আপনি হচ্ছে কি কাজ করতেছেন, ওরা আপনাকে বললো যে ওকে ঠিক আছে, তোমার কাজ দেখে আমার খুব ভালো লাগছে, এই প্রজেক্টে তুমি তো ভালোই কাজ করছো, 3 বছর ঠিক আছে, নেক্সট 3 বছর তুমি আবার কাজ করো, বা এটা 6 বছর এক্সটেন্ড করে দিল। সেটা যদি ওই কোম্পানি, যে কোম্পানিতে আপনি রিক্রুইট হইতেছেন, ও যদি চায় সেটা আপনি করতে, মানে তখন আপনি আবার ভিসা এক্সটেন্ড করে ওরা আপনি অ্যাপ্রুভ হয়ে যাবেন। যে তখন ওরা বলবে ইমিগ্রেশনকে ওকে এই এমপ্লয়িটা আমার দরকার, ও অনেক ভালো কাজ করতেছে, আমার এখন দরকার, তখন কিন্তু আপনি ইজিলি হচ্ছে গিয়ে থাকতে পারবেন। নট অনলি দ্যাট, সবচেয়ে মজার জিনিস, যদি ওই কোম্পানির পোর্টফোলিও অনেক স্ট্রং হয়, যদি আপনি এরকম স্কিলফুল ভালো কোম্পানিতে যেতে, স্পেশালি আমি বলতেছি ভালো কোম্পানি মিনস গুগল অ্যাপেলের মতো জায়গায় যারা যায়, এইসব কোম্পানির ওই রকম অথরাইজেশন আছে, যদি আপনি ওরকম স্কিলফুল হন, আপনি ওরকম স্কিল শো করতে পারেন, তারা আপনার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারা ডিরেক্টলি বলতে পারবে যে এইটা ওর এই জায়গা পার্মানেন্ট থাকা দরকার, ওরকে তুমি হচ্ছে গিয়ে গ্রিন কার্ডের ব্যবস্থা করে দাও, অ্যান্ড ওই রিকমেন্ডেশন পাইলে আপনি কিন্তু গ্রিন কার্ডও পেয়ে যাবেন। কিন্তু এটা অনেক পরের কথা, আগে ভিসা পাওয়াটা সেটাই তো অনেক টাফ, যেহেতু হচ্ছে গিয়ে অনেক লিমিটেশন আছে। সো গ্রিন কার্ড হচ্ছে এটা পরের কথা, যদি আপনি ওরকম স্কিল দেখায়, যদি আপনার কোম্পানির পোর্টফোলিও ওরকম ভালো থাকে, ওরকম বড় কোম্পানি হয়, তাহলে আপনি হচ্ছে গিয়ে ওই ভিসাটা পেয়ে যাবেন। এখন হচ্ছে গিয়ে মানে রিকোয়ারমেন্টস বললাম, কারা অ্যাপ্লাই করতে পারবে তা বললাম, কিন্তু এখন মেইন যেটা হচ্ছে গিয়ে একটা লিমিটেশন আছে। প্রতি বছর ওদের প্ল্যান হচ্ছে প্রতি বছর 65,000 মানে 65,000 মানুষকে ওরা ভিসা দিবে। মানে ভিসা দিবে বলতে হচ্ছে গিয়ে স্কিলফুল পার্সনকে H1B ভিসাটা দিবে। কিন্তু এখন হচ্ছে গিয়ে আপনিও ভালো করে জানেন, আমিও ভালো করে জানি, বাংলাদেশ থেকে প্রতি বছর মনে হয় লাখো ছেলে মেয়ে হচ্ছে কি মাস্টার্সের জন্য এই জায়গায় অ্যাপ্লাই করে, সবার কিন্তু ভিসা হয় না, মানে অল্প কয়েকজন মানুষেরই ভিসা হয়। আবার আপনার মতো এরকমের এশিয়ানদের মধ্যে আমি বলতেছি ইন্ডিয়া পাকিস্তান থেকে কত মানুষই তো অ্যাপ্লাই করে। তা আপনার কি মনে হয় 65,000ই শুধু অ্যাপ্লাই করবে? লাখ লাখ মানুষ, লাখ লাখ ক্যান্ডিডেট হচ্ছে কি অ্যাপ্লাই করবে। তখন কি করবে ওরা? এর মধ্যে যদি হচ্ছে গিয়ে লটারি হবে, যদি ক্যান্ডিডেট সংখ্যা 65 প্লাস হয়ে যায়, 65,000 প্লাস হয়ে যায়, তখন হচ্ছে কি লটারি হবে। এইটা একটা নেগেটিভ সাইড, যে লটারি করে ওরা হচ্ছে গিয়ে দিতেছে, কারণ স্বাভাবিক এখন নন ইমিগ্রেন্ট যাই আছে তাই বের করে দিতেছে। এটা নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তীতে কথা বলবো কি কারণে বের করে দিতেছে। অনেকের মানে বাঙালিদের স্পেশালি এটা নিয়ে খুব মিসকনসেপ্ট আছে, বাট এর জিনিসগুলো ক্লিয়ার করা দরকার, মানুষ অনেক কিছু জানে না, বুঝতেছে না। আচ্ছা, এখন আসি যারা মাস্টার্সের স্টুডেন্টরা আছেন তাদের জন্য হচ্ছে কি একদম সবচেয়ে মানে একটা বড় অ্যাডভান্টেজ, ওই 65,000 থেকে 20,000
যারা মাস্টার্স এর জন্য এই জায়গায় আসতে চাচ্ছে তাদেরকে দিবে। মানে মাস্টার্স অলরেডি করতেছে এমন, বা মাস্টার্স অলরেডি করে হয়তো বা জব করবে এমন ধরনের, বা ইন্টার্নশিপের মতো যোগ দিবে এমন 20,000-কে হচ্ছে কি আলাদা হচ্ছে কি সহজ বাংলায় কোটা দিতেছে। 20,000 অমন পার্সনরে নিবে। সো এই জায়গায় আরো ফিল্টার হইতেছে। তো ওভারঅল কিন্তু অ্যাডভান্টেজ অনেকটা ফেভার আপনাদের সাইডেই থাকবে, যদি আপনারা ওইভাবে রিসার্চ করে জিনিসটাকে হচ্ছে কি ইউটিলাইজ করতে পারেন। সো আমি কাজের প্রায় কাছাকাছি চলে আসছি। সো ভিডিও দেখতেছেন, অনেক ইনফরমেশন আমি দিতেছি। আমি নতুন, নতুন জায়গা এক্সপ্লোর করতেছি। নতুন, নতুন জিনিস আপনাকে ইনফরমেশন দেওয়ার ট্রাই করতেছি। আমি আমার বেস্টটা সবসময় ট্রাই করি। অ্যাজ এ কনটেন্ট ক্রিয়েটর হিসাবে বলেন, অ্যাজ এ সাপোর্টিং পারসন হিসাবে বলেন, যাই বলেন, আমি আপনার বেস্টটা সবসময় ট্রাই করি। তার বিনিময়ে কিছুই চাই না, চাই আপনাদের সাপোর্ট। সো একটু সাপোর্ট করবেন সবসময়, যাতে ভালো কিছু আপনাদের মানে দিতে পারি, ভালো কিছু আপনাদের আউটপুট আইডিয়া দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।